বড় ভাইয়ের বিয়েতে এসে রাত্রি আমার গার্লফ্রেন্ডকে দেখে আকাশ থেকে পড়লাম। রাত্রিরও একই অবস্থা, আমাকে দেখে বোবা হয়ে গেছে। রাত্রিকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন?" তার আগে বলো, তুমি এখানে কি মনে করে? বড় ভাইয়ের বিয়েতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করতেছো? কথাটা শুনে রাত্রির চোখ পুরো বড় বড় হয়ে গিয়েছে, মুখটা কালো হয়ে গিয়েছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কি হলো, কথা বলছো না কেন? তুলির বিয়ে কি তাহলে তোমার ভাইয়ের সাথে হচ্ছে? হুম। কিন্তু তুমি ভাবিকে চেনো কিভাবে? ভাবি তোমার কি হয়? তুলি আমার ছোট বোন। কি? হুম, তুলি আমার ছোট বোন, আর তোমার ভাইয়ের সাথে আজকে তুলির বিয়ে হয়েছে। রাত্রির কথাগুলো বিশ্বাস হচ্ছে না কেন জানি, কথাগুলো কানে ভাসতে লাগলো। তার মানে আমার ভাই রাত্রির ছোট বোনকে বিয়ে করেছে। এইসব ভাবতে ভাবতে চেয়ারে বসে গেলাম আর পুরনো কথাগুলো ভাবতে লাগলাম, আর রাত্রির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চলুন পরিচয় পর্বটা শেষ করে আসি। আমার নামটা তো সবারই জানা, আমি রাজ। বাবা মায়ের আমরা দুই ছেলে। বড় ভাইয়া বর্তমানে আপুর ব্যবসা সামলায়, আর আমি অনার্স ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ভাইয়ার থেকে আমি 2 বছরের ছোট, তাই আমরা ফ্রেন্ডের মতোই চলাফেরা করি। কিন্তু আব্বু আলাদা আমাদের থেকে। উনি একজন ব্যবসায়ী হয়েও অনেক ধার্মিক আর পুরনো মাইন্ড ধরে রেখেছে। ওনার কথা হলো ওনার পছন্দ করা মেয়েকেই আমাদের বিয়ে করতে হবে। আরও অনেক নিয়ম আছে। আব্বুর মতে রিলেশন করে বিয়ে করলে নাকি সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয় না, যার কারণে রিলেশন করা মানা। তুলি ভাবি আমার থেকে ছোট, কিন্তু বড় ভাইয়ের বউ, তাই ভাবি ডাকে। তবে আগে কোনোদিন জানিনি যে রাত্রির কোনো ছোট বোন আছে। ভাইয়ার রিলেশন ছিল এটা আব্বু ছাড়া সবাই জানে, কিন্তু আমার আর রাত্রির ব্যাপারটা শুধু ভাইয়াই জানে। আমাদের হোমটাউন কুমিল্লায়, তাই আমি ছাড়া বাকি সবাই কুমিল্লাতে। আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছি, তাই বাধ্য হয়ে ঢাকাতেই থাকি একটা ফ্ল্যাট নিয়ে। আর রাত্রির সাথে আমার রিলেশন 3 বছর ধরে চলছে। কেমন ভালো লাগা কাজ করে রাত্রির জন্য। চলুন এবার শুরুতে যাওয়া যাক। গুছিয়ে বলি আপনাদের। ঘুম ভাঙতেই চোখ গেল কিচেনের দিকে, দেখি রাত্রি রান্না করতেছে। তাই উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে কিচেনে এসে রাত্রিকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, ওই, তুমি কি আমার বিয়ে করা বউ? না, খুব তাড়াতাড়ি হয়ে যাব, এটা জানি। তাহলে রোজ সকালে যে মহিলা হোস্টেল থেকে আমার বাসায় আসো, পাবলিক দেখে কি বলে জানো? কেউ কিছুই বলে না, কারণ এই এলাকার সবাই জানে আমাদের ব্যাপারে, কি জানো? যে আমরা ফিউচারে স্বামী স্ত্রী হব। এতই যখন বউয়ের দায়িত্ব পালন করছেন, তো আমারও তো দায়িত্ব হয় যে স্বামীর কর্তব্যটা পালন করার। অবশ্যই না, স্বামীর কর্তব্যটা বিয়ের পরেও পালন করতে পারবেন। সো এখন আমাকে ছেড়ে গিয়ে নাস্তার টেবিলে যান, আমি নাস্তার টেবিলে যাই। আমি নাস্তা নিয়ে আসতেছি আপনার জন্য। যথা হুকুম বলেই চলে গেলাম টেবিলে। তারপর দুজন নাস্তা খেয়ে চলে গেলাম ভার্সিটিতে। বিকেলে ক্লাস শেষ করে রাত্রিকে তার হোস্টেলে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে রাত্রির সাথে ফোনে কথা বলছি, তখনই ভাইয়া কল দিয়েছে। রাত্রির ফোনটা কেটে দিয়ে ভাইয়ার কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে ভাইয়া বলল, রাজ, আব্বু তুলিকে পছন্দ করেছে আর সামনের শুক্রবার তুলিকে দেখতে যাবে। তোমার আর ভাবির কথা আব্বুকে জানিয়ে দিয়েছ? পাগল হয়ে গেছিস নাকি? রিলেশনের কথা বললে তো বাসা থেকে বের করে দিত। তো কি করে ম্যানেজ করেছ? আরে আম্মু একটা ঘটককে টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করেছে, আর এমনভাবে করেছে যেন এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজের মতো দেখায়। ও, তাহলে তো ভালোই। তো বিয়ে কবে করবে? সেটা তো আব্বুই ঠিক করবে। আমি তো এখন তুলি নামে কাউকে চিনি না। আম্মু না পারে বটে। আচ্ছা, তাহলে তুই কাল চলে আয়, একসাথে গিয়ে দেখে আসবো সবাই মিলে। ও, সরি ভাইয়া, সামনের শনিবার খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস পরীক্ষা আছে। শুক্রবারে গেলে আর দিতে পারবো না। আর ভাবিকে তো আমি আগেও দেখেছি, তাই চাপ নিও না। তাও তোকে ছাড়া কেমন দেখায় না। আরে, তোমরা তো দেখতে যাচ্ছই, আর বিয়েতে সবার আগে আমি হাজির থাকবো, চিন্তা করো না। ওকে, ভালো থাকিস, বাই। বাই বলেই ফোনটা কেটে দিলাম। আসলে শুক্রবারের রাত্রির বার্থডে, তাই যেতে বারণ করে দিয়েছে। এইসব ভেবে দিলাম একটা ঘুমের সাগরে ডুব। শুক্রবারের রাতে ভাইয়া ফোন দিয়ে আমাকে বলল, কাল আব্বু তুলিকে পছন্দ করে এসেছে, এখন বিয়ের দিন তারিখ ঠিক করেছে আগামী শুক্রবারে। কালকে পরীক্ষা দেওয়া শেষ হইলে আমি 2-3 দিনের মাঝে ভার্সিটি থেকে ছুটি নিয়ে চলে আসব। ওকে, তাড়াতাড়ি আয়। ভাইয়ার সাথে কথা বলে রাতে ঘুমিয়ে গেলাম। সকালে অনেক দেরিতে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি রাত্রি আজও নাস্তা রেডি করতেছে। কিচেনে গিয়ে রাত্রিকে বললাম,
তোমার জন্য একটা গুড আর একটা ব্যাড নিউজ আছে। কোনটা আগে শুনবে বলো? ভাইয়ার ভালোটা দিয়ে শুরু করো। বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা, আর ব্যাড নিউজটা কি? আমি 10-12 দিনের জন্য বাসায় চলে যাব। ও, তাহলে তো বলাই হয়নি একটা কথা। কি কথা? আমাকে বাসা থেকে কল দিয়েছিল আজকে, আর ফোন দিয়ে বলল আমার ছোট বোনের নাকি বিয়ে ঠিক হয়েছে। তোমার ছোট বোন আছে নাকি? কেন, তুমি জানো না? না। আর তোমার আগে তোমার ছোট বোনের বিয়ে মানে ঠিক বুঝলাম না। ছোট বোনের বয়ফ্রেন্ডের নাকি বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছে, তাই আব্বু আম্মু আর না করেনি। ও, তা তোমার বোন তো খুব ছোট। ওর লেখাপড়া কি কন্টিনিউ করবে নাকি? না, ওর বয়ফ্রেন্ড বলেছে ওর পড়াশোনা চালানোর সুযোগ দিবে, আর আমার বোন আমার থেকে বছর খানেকের ছোট মাত্র। তাহলে তো ভালোই, কিন্তু আমাদের বিয়ে কবে হবে? তুমিও লেখাপড়া শেষ করে ব্যবসায় জয়েন করো, তারপর সব হবে। এতদিন? হুম। তা তুমি বাসায় যাবে কবে? আব্বু বলেছে কাকার সাথে চলে যেতে, একা যেতে না করেছে, তাই কাকা যাওয়ার সময় নিয়ে যাবে। ও, ওকে। আচ্ছা, এখন যাও, গিয়ে নাস্তা করতে বসো, আমি আসতেছি। ওকে। তারপর নাস্তা করে ভার্সিটিতে চলে গেলাম দুজন। 2 দিন পর বাসায় চলে আসলাম। মনটা খারাপ ছিল এক প্রকার, কারণ রাত্রিকে রেখে আসতে মন চাইতেছিল না। আব্বুর ভয়ে নিয়েও আসেনি। সবাইকে বুঝিয়ে বললেও আব্বুকে বোঝানো সম্ভব না, তাই রেখেই এসেছে। বাসায় এসে সবার সাথে দেখা করে ভাইয়ার কাছে গিয়ে বসলাম। তখনই ভাইয়া বলল, কিরে, তুই তো শনিবারে পরীক্ষা শেষ করে চলে আসলেই পারতি, এত দেরি করলি কেন? একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গিয়েছে, তার জন্য সরি। আচ্ছা, রাত্রিকে নিয়ে আসলি না কেন? আব্বু কি না কি বলে, তাই আর নিয়ে আসেনি। আর রাত্রির বোনেরও বিয়ে ঠিক হয়েছে, তাই আর নিয়ে আসেনি। ও তো আমার পরে তো তোর পালা, এখন কি করবি? বছর খানিক যাক আগে, পরীক্ষাটা দিয়ে কিছু একটা করি, তারপর সব ভাবা যাবে। ওকে। এরপর বিয়ের আনন্দে মেতে উঠলাম। সবকিছু ঠিকঠাক চলতে লাগলো। বিয়ের দিন সকালে ভাইয়া রুমে এসে বলল, কিরে, রেডি হয়েছিস? হুম, চলো এবার গিয়ে ভাবিকে উঠিয়ে নিয়ে আসি। হুম, আয়। তারপর সবাই মিলে গাড়ি দিয়ে রওনা দিলাম। যেতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে। ভেবেছিলাম রাস্তায় মজা করব, কিন্তু আব্বু আমাদের গাড়িতে ওঠায় মজা উঠেছে তুঙ্গে। বিয়ে বাড়িতে পৌঁছে ভেতরে গিয়ে এক কোনায় গিয়ে রাত্রিকে ফোন দিলাম। রাত্রি ফোন রিসিভ করে বলল, কি জনাব, বাসায় গিয়ে তো আমাকে ভুলেই গিয়েছেন। আচ্ছা, তুমি এখন কোথায়? কেন, আমি নিজের বাসায়, তুমি জানো না? হুম, আমি এখন কোথায় তা তুমি জানো। না, কোথায়? তোমাদের ডিস্ট্রিক্টে আছি এখন। কি বলো, তোমার ভাইয়ার না বিয়ে আজকে? হুম, ভাবির বাসা নাকি এখানেই, তাই এখন এখানে আসলাম। ও, আজকে তোমরা এখন কোথায় আছো? জায়গার নাম তো জানি না, তবে বিকেলে আমি আসতেছি তোমাদের ওইখানে। ওকে। তারপর ফোনটা কেটে দিয়ে নিজের মতো বিজি হয়ে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে আমাকে বলল, ভাইয়া, আমাকে উঁচা থেকে একটা বল নামিয়ে দিন না, খেলবো। কোথায় বল রেখেছ? ওইখানে একটা বক্সের মধ্যে। ওকে চলো। মেয়েটা পিচ্ছে, কিন্তু অনেক কিউট। কিছুটা এগোতেই একটা মোড় ঘুরতেই কারো সাথে ধাক্কা লাগলো, তাই তাড়াতাড়ি বললাম, সরি। আসলে আমি মেয়েটার মুখে দেখে কথা আটকে গেল, কারণ এটা আর কেউ না, রাত্রি। বড় ভাইয়ের বিয়েতে এসে রাত্রিকে দেখে আকাশ থেকে পড়লাম। রাত্রিরও একই অবস্থা, আমাকে দেখে বোবা হয়ে গেছে। রাত্রিকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? তার আগে বলো, তুমি এখানে কি মনে করে? বড় ভাইয়ের বিয়েতে এসেছে, কিন্তু তুমি এখানে কি করতেছো? কথাটা শুনে রাত্রির চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে, মুখটা কালো হয়ে গিয়েছে। তাই আমি জিজ্ঞেস করলাম, কি হলো, কথা বলছো না কেন? তুলির বিয়ে কি তাহলে তোমার ভাইয়ের সাথে হচ্ছে? হুম, কিন্তু তুমি ভাবিকে চেনো কিভাবে? ভাবি তোমার কি হয়? তুলি আমার ছোট বোন। কি? হুম, তুলি আমার ছোট বোন, আর তোমার ভাইয়ের সাথে আজকে তুলির বিয়ে হয়েছে। আর রাত্রির কথাগুলো বিশ্বাস হচ্ছে না কেন জানি। কথাগুলো কানে ভাসতে লাগলো। তার মানে আমার ভাই রাত্রির ছোট বোনকে বিয়ে করেছে। এসব ভাবতে ভাবতে চেয়ারে বসে পুরনো কথাগুলো ভাবতে লাগলাম, আর রাত্রির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার ভাইয়ার আর রাত্রির বোনের বিয়ে একদিনই হবার কথা ছিল, আর রাত্রির কথাগুলো মিলে ভাবতে লাগলাম। এইসব ভাবছিলাম, তখনই ছোট মেয়েটা বলল, ভাইয়া, আসো না। হুম, চলো। তারপর মেয়েটাকে বলটা নামিয়ে দিয়ে আবার রাত্রির কাছে আসলাম। এসে দেখি রাত্রি মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তাই জিজ্ঞেস করলাম, কি বিয়ান সাহেবা, মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? কি?
আচ্ছা এখন কি হবে? কি হবে মানে? মানে হলো এখন কি হবে? তুমি ছোট বোনের স্বামীর ছোট ভাই, আর আমি হলাম তোমার ভাবির বড় বোন। এখন কি হবে? আরে কিছু হবে না, আমি আছি তো বিয়ান সাহেবা। তারপরেও কেমন যেন একটা লাগতেছে। কেমন যেন লাগাটা দূর করতে কি হেল্প করব? না থাকে, এমনিতেই চলে যাবে। বলেই রাত্রি চলে যেতে লাগলো। তখনই হাতটা ধরে ফেললাম। রাত্রি পেছন ফিরে বলল, কি হয়েছে? 2 দিন ধরে তোমাকে আদর করা হয়নি তাই। ঢাকায় আসেন, তারপর আপনার সব আদর বের করব আমি। না, এখানে জড়িয়ে ধরতে হবে আমাকে। মানুষ চলে আসলে কি হবে ভাবতে পারতেছো? যা হবার হবে। আপাতত তুমি জড়িয়ে ধরো আমাকে। ওকে, কিন্তু বেশিক্ষণ না, বলে দিলাম। ওকে। তারপর রাত্রি আমাকে জড়িয়ে ধরলো। আমি পড়ে গেলাম আরেক চিন্তায়, যে এখন কি হবে। আব্বু মানবে কিনা এই বিয়েটার জন্য আল্লাহই ভালো জানে। তারপর রাত্রিকে ছেড়ে দিয়ে ভাইয়ার কাছে আসলাম। বিদায়ের সময় ভাবি কান্না করতেছিল। তখনই ভাইয়ার রাত্রিকে দেখে ভাইয়া কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালো। ভাইয়ার কানের কাছে মুখ নিয়ে বললাম, পরে সব বলবো। তারপর ভাবিকে নিয়ে ভাইয়ার পেছনে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। আব্বু এখন অন্য গাড়িতে করে আসতেছিল। কিছুটা দূরে আসতেই ভাইয়া আমাকে বলল, কে রে রাত্রি, ওইখানে কেন? সেটা ভাবিকেই জিজ্ঞেস করো। তুলি, রাত্রি তোমার কি হয়? রাত্রি আপু আমার বড় বোন। কেন, তুমি জানো না? ভাইয়াও আমার মতো 420 ভোল্টের ধাক্কা খেয়েছে। আমার দিকে তাকিয়ে বলল, তার মানে আমি... হুম। ও নো, এটা কিভাবে হলো? কপাল। আমাদের কথা ভাবি হয়তো বুঝতে পারেনি, তাই ভাইয়াকে বলল, তোমরা রাত্রি আপুকে নিয়ে কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। ভাবি সব জানতে পারবেন, সময় তো অনেক আছে। কেন, কি হয়েছে? তোমার রাত্রি আপুর বয়ফ্রেন্ড হলো আমার ছোট ভাই? কি? কি? না, জি। এখন কি হবে? কি হবে সেটা পরে। আগে পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর বাকিটা দেখা যাবে। তোমার আব্বু যেই রাগী লোক, আল্লাহই জানে এই সম্পর্ক মেনে নেয় কি না। এটাই তো মেইন সমস্যা। রাজ, তুমি আগে জানতে না যে রাত্রি আপু যে আমার বোন? জানলে তো আগেই কিছু একটা করে ফেলতাম। ও, এখন কি করবে বলে ঠিক করেছো তোমরা? আগে বলো, তোমার বড় বোন আমার ছোট ভাইয়ের বউ হলো, তোমার কোনো সমস্যা আছে নাকি? আমার কোনো সমস্যা নেই, উল্টো ভালো হবে, দুই বোন একসাথেই থাকতে পারবো। তাহলে ভবিষ্যতে কি হয় সেটা পরের সময় বলে দিবে। রাজ, তুই কি বলিস? সেটা পরে দেখা যাবে। আপাতত থাক এসব কথা। ওকে। তারপর বাসায় চলে আসলাম। ভাবিকে সবাই মিলে রুমে নিয়ে গেল। আমি আর ভাইয়া ছাদে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি রাত্রি কল দিয়েছে, তাই রিসিভ করতেই বলল, কি জনাব? এখান থেকে যাওয়ার পরে একবারও মনে পড়লো না আমাকে? আসলাম কিছুক্ষণ মাত্র হয়েছে, এখন ফ্রেশ হয়েছে মাত্র। আচ্ছা শোনো, তুলি কি জানে তুমি আমার বয়ফ্রেন্ড? হুম, আসার সময় বলেছি। ও, আমি বাসায় আজকে তোমার কথা বলেছি। হুম, তো আঙ্কেল কি বললো? আব্বু রেগে বেরিয়ে গিয়েছে, তবে আম্মু সব কিছু ম্যানেজ করে ফেলবে। ও, তাহলে তো ভালোই। আচ্ছা তুমি বাসায় কি বলবে? আরে, আগে সাপোর্ট করার লোক ছিল 2জন, এখন হয়েছে 3জন। তাই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওকে। আর আমি 2 দিন পরেই ঢাকায় চলে যাব, তুমিও চলে এসো তাড়াতাড়ি। কেন, বাসায় মন বসে না? তোমার বুঝি খুব ভালো লাগতেছে বাসায়? হুম, কাজিনগুলোর সাথে খুব ভালোই দিন কাটতেছে, আর ফ্ল্যাটিংও চলতেছে। ওকে, ফ্লার্টিং করা শেষ করে তাড়াতাড়ি চলে আসো, আর মিথ্যে বলাটা বন্ধ করো, বুঝলা পাগল? ওকে ম্যাডাম। তারপর ফোন রেখে দিয়ে ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালাম। তখনই ভাইয়া বলল, কি রে রাত্রি, ফোন দিয়েছিল নাকি? হুম। আচ্ছা, আব্বু কি মেনে নিবে এই বড় বোন আর ছোট ভাইয়ের বিয়েটা? তাহলে আমরা আছি কি করতে? তারপরেও যদি না মানে আর আমাকে বাসা থেকে বের করে দেয় তখন? আমার ব্যাগপত্র গোছানো আছে, চিন্তা করিস না। দুই ভাই একসাথে চলে যাব। আচ্ছা, পৃথিবীটা এত বড়, তারপরেও তুলি ভাবিকে বাদে আর কোনো মেয়ে পেলে না প্রেম করার জন্য? পাগল, আমি কি আগে জানতাম নাকি যে তুই আমার বউয়ের বড় বোনের সাথে রিলেশনে আছিস? আচ্ছা বাদ দাও, এখন অনেক রাত হয়ে গিয়েছে, চলো নিচে চলে যাই। হুম, চল। ভাইয়াকে নিয়ে নিচে চলে আসলাম। ভাইয়াকে তার রুমে দিয়ে আমি নিজের রুমে চলে আসলাম। 3 দিন পর সব কিছু কিছুটা গুছিয়ে আসার পর বাসায় পরীক্ষার বাহানা দিয়ে চলে আসলাম ঢাকায়। বাসায় এসে রুমে ঢুকতেই দেখি রাত্রি ঘুমিয়ে আছে।
তাই কিছুটা অবাক হলাম এখানে রাত্রিকে দেখে। সব কিছু রেখে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখি রাত্রি উঠতেছে, তাই বললাম, গুড আফটারনুন। তুমি কখন আসলা? কিছুক্ষণ আগে। ও, তুমি এখানে কেন? হোস্টেল থেকে 8 দিনের ছুটি নিয়েছি তুলির বিয়ের জন্য। এখনো 2 দিন বাকি, তাই ভাবলাম এখান থেকে ছুটিগুলো শেষ করে যাই। তাহলে দেশের বাড়িতে কাটিয়ে আসলেই পারতে। পরিবেশ এখানে গরম, তাই চলে আসছি। আচ্ছা, বাকি 2 দিন কি এখানেই থাকবে? কেন? ভাবতেছিলাম হানিমুনের চান্স নিলে কেমন হয় বলো তো। এত শখ হানিমুন করার? হুম। ওকে, বছর খানেক পরে সেটাও পূরণ করে দিব। আপাতত এদিকে এসো। কেন, রুমে আমাকে একা পেয়ে চান্স নিবে নাকি আবার? আসো এদিকে। তারপর রাত্রের পাশে গিয়ে বসতেই আমাকে জড়িয়ে ধরে বলল, এখন সব কিছু বাদ দিয়ে সামনে ফাইনাল এক্সাম, এটাতে মনোযোগ দাও। তারপর ছোটখাটো একটা চাকরি হয়ে গেলেই তোমার সব আশা পূরণ করে দিব। ওকে? ওকে ম্যাডাম, এখন ঘুমাবো আমি। ছাড়লে ভালো হয়, না হলে বলেন আপনার কোলে মাথা রেখে ঘুমাই, কি বলেন? আচ্ছা, আজকের জন্য কোলে মাথা রেখে ঘুমাও। তারপর রাত্রি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর আমি ঘুমিয়ে গেলাম। রাত্রি ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে বললাম, কি হয়েছে? তোমার আব্বু ফোন দিতেছে, তাই ওঠো তাড়াতাড়ি। তারপর ফোন রিসিভ করে আব্বুর সাথে কথা বলে জানিয়ে দিলাম এসে পৌঁছেছি সুন্দরভাবেই। তারপর উঠে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া শেষ করে আবার দিলাম একটা ঘুম। সকালে ঘুম থেকে উঠে দেখি রাত্রি পাশের রুমে ঘুমিয়ে আছে। তারপর চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে লাগলাম, তখনই ভাইয়া কল দিল। রিসিভ করতেই আমাকে বলল, তোর জন্য একটা খুশির নিউজ আছে। আমি কি চাচা হতে চলেছি নাকি? ফাজলামি করলে বলবো না, কিন্তু বলে দিলাম। ওকে, বলো কি বলবে। তোরা রাত্রির কথাটা আম্মুকে বলেছি, সাথে এটাও বলেছি যে তুলির বোন যে রাত্রি। তো আম্মু কি বললো? আম্মু প্রথমে একটু বাঁকা হয়ে বসেছিল, পরে রাজি হয়ে গিয়েছে। এটা তো ঠিক আছে, কিন্তু আব্বুকে কি বোঝাবে? আরে সেটাও আমি ম্যানেজ করে নিব, তুই চিন্তা করিস না। ওকে। ভাইয়ার সাথে কথা বলছিলাম, তখনই রাত্রি এসে পেছন থেকে জড়িয়ে ধরলো, তাই ফোনটা কেটে দিলাম। তখন রাত্রি আমাকে বলল, গুড মর্নিং। এইভাবে কেটে গেল বেশ কয়েকদিন। এইদিকে ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছে। একদিন সকালে পরীক্ষাতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই ভাইয়ার ফোন আসলো। রিসিভ করতেই আমাকে বলল, রাজ, আব্বু আজকে ঢাকায় যাচ্ছে, তোকে কিছু জানিয়েছে? না। কেন আসতেছে ঢাকা? ব্যবসার কিছু কাজ আছে তাই যাচ্ছে। আমার এখানে আসবে নাকি? না, বলেছে রাত্রের আগে চলে আসবে, হালকা কিছু কাজ আর কি। ও, তাহলে আর কি। তারপরেও সাবধানে থাকিস আর কি। আরে চিন্তা করো না, আব্বু আসবে না। আর আসার আগে কল দিলে বলবো আমি ভার্সিটিতে আছি, তাহলেই ওকে। ওকে, ভালো থাকিস। ওকে। তারপর ফোনটা কেটে দিয়ে চলে গেলাম ভার্সিটিতে। বিকেলে রাত্রিকে নিয়ে বাসায় চলে আসলাম। আর রাত্রি রান্না করতে লাগলো, তাই আমি চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। আমি তাড়াতাড়ি বেরিয়ে দরজার কাছে যেতেই দেখি রাত্রি দরজা খুলতেছে। তখনই রাত্রিকে আস্তে করে ডাক দিয়ে বললাম, রাত্রি, তুমি ভেতরে গিয়ে সুন্দর করে বসো, আমি দেখতেছি কে। কেন? তুমি গিয়ে রুমটা তাড়াতাড়ি গুছিয়ে নাও, আর তোমার যত ব্যবহৃত জিনিস সব একটা জায়গায় লুকিয়ে ফেলো। তাড়াতাড়ি যাও। কেন? যাও, গিয়ে করো সব, একটু পরেই বুঝতে পারবে। রাত্রি আর কথা না বাড়িয়ে রুমের ভেতরে চলে গেল। আমি এক বুক সাহস নিয়ে দরজাটা খুললাম আর ভাবতে লাগলাম সন্ধ্যাটা যেন বাইরে কাটাতে না হয়। কিন্তু দরজা খুলে তাকিয়ে দেখি সন্ধ্যাটা বাঘের এলাকাতেই হয়েছে। মানে আব্বু দরজায় দাঁড়িয়ে আছে। তাই নিজেকে স্বাভাবিক করে আব্বুকে বললাম, আব্বু, আপনি এখানে কেমন আছেন? ভালোই। তা এতক্ষণ লাগলো কেন দরজা খুলতে? আসলে আমি রান্না করতেছিলাম তো, তাই আর বাসায় আরেকজন মেহমান এসেছে, তাই বেলের আওয়াজ শুনতে পাইনি। কে এসেছে? ভাবির বড় বোন। ও, তো কেমন চলতেছে তোমার দিনকাল? ভালোই। তো এই বাসাটায় থাকো তুমি? জি আব্বু। যাক, ভালোই। আচ্ছা আব্বু, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি, আর ভাবির বোনকেও ডেকে দিতেছি। আচ্ছা। তারপর আব্বুকে আমার পাশের রুমটা দিয়ে আসলাম। তারপর এসে রাত্রির কাছে চলে গেলাম। আমাকে দেখে রাত্রি বলল, আঙ্কেল আসবে, তুমি আগে বলনি কেন? আরে আমি কি জানতাম যে আমাকে না বলে বাসায় চলে আসবে?
আর আমি কি করে জানবো যে আব্বু আমার এই বাসাটা চেনে? আচ্ছা এখন কোথায় আঙ্কেল? পাশের রুমে ফ্রেশ হতে বলে এসেছি। কি? কেন, কি হয়েছে? আরে ওই রুমের ওয়াশরুমে আমার ব্যবহৃত কিছু জিনিস আছে, তুমি এখানে নিয়ে আসতে আঙ্কেলকে। কি বলো এইসব? যাও তাড়াতাড়ি গিয়ে দেখো ওই দিকের কি অবস্থা। যাচ্ছি বলে আব্বুর রুমের দিকে গেলাম। গিয়ে দেখি আব্বু নামাজে দাঁড়িয়েছে। তাই আমি চা বানাতে চলে আসলাম। চা বানিয়ে নিয়ে দেখি আব্বু খাটে বসে আছে। আব্বুকে চা দিতেই আমাকে বলল, পরীক্ষা শেষ হতে আর কতদিন বাকি আছে? 1 মাস লাগবে আর। ওকে, তো শেষ করে কি করবে ঠিক করেছো? এখনো ঠিক করিনি, তবে চাকরি করার নিয়ত আছে, এই আর কি। ওহ, ভালো। আপনি কি রাতে থাকবেন? না, তোমাকে দেখতে এসেছিলাম, এখনই ফিরে যাব কুমিল্লায়। আজকে যাওয়ার দরকার নেই, কালকে চলে যান। না, কিছু ব্যাপারে কাজ করতে হবে, তাই থাকলে চলবে না। ও আচ্ছা, ঠিক আছে। আমি আর আব্বু কথা বলছিলাম, তখনই রাত্রি রুমে ঢুকলো। ঢুকেই বলল, আঙ্কেল কেমন আছেন? আচ্ছা আপনারা কথা বলেন, আমি গিয়ে রান্নাটা শেষ করে ফেলি। ওকে, যাও। তারপর আমি চলে আসলাম রান্না করতে। রাত্রে আর আব্বু কথা বলতে লাগলো। চলে যাওয়ার সময় আমি আব্বুকে গাড়িতে উঠিয়ে দিতে আসার পরে আব্বু বলল, আচ্ছা শোনো, তোমার জন্য একটা মেয়ে দেখেছি আমি। কাকে? আমার একটা ফ্রেন্ড দেশের বাইরে থাকে, তার মেয়েকে। পরীক্ষা শেষ করে বাসায় আসো, তারপর বাকি কথা বলবো। বলেই আব্বু গাড়িতে উঠে গেল। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, তাই চুপচাপে দাঁড়িয়ে রইলাম। তারপর আব্বু চলে গেল। আমি আগের মতোই দাঁড়িয়ে ভাবতে লাগলাম আব্বু কি বলে গেল এটা। পরে রুমে গিয়ে সোফায় ঠাস করে বসে পড়লাম। আমাকে এইভাবে বসতে দেখে রাত্রে বলল, কি হয়েছে তোমার? আব্বু নাকি আমার জন্য মেয়ে দেখেছে, তার এক বন্ধুর মেয়েকে। কি বলো এসব? তবে ভাইয়ার সাথে আমার কথা বলতে হবে। ভাইয়া কি আঙ্কেলকে বোঝাতে পারবে? পারলে ভাইয়া আর আম্মুই পারবে, নালে অন্য কেউ পারবে না। ওকে কি বলে দেখো। তারপর ভাইয়াকে ফোন দিতেই ভাইয়া ফোন ধরলো। তারপর সব কথা খুলে বললাম। তখন ভাইয়া বলল, আচ্ছা, আব্বু এসে কি বলে দেখি, তারপর দেখি কি করা যায়। কি করা যায় না, আব্বুকে রাজি করাবে তুমি আর আম্মু মিলে। তারপর আমি মাসখানেক পরে পরীক্ষা শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আর নিজের খেয়াল রাখিস। ওকে, ভালো থেকো। ফোনটা কেটে দিয়ে নিচের রুমে এসে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে রাত্রি এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা ভাইয়া যেহেতু বলেছে তখন কিছু একটা করবেই, তুমি এত চিন্তা করো না প্লিজ। আব্বু অন্যরকম একজন লোক, ওনাকে রাজি করানোটা এত সহজ হবে বলে মনে হয় না। আগে দেখো কি বলে। হুম আচ্ছা এখন চলো হোস্টেলে নামিয়ে দিয়ে আসো আমাকে। আজকে আর যাওয়ার দরকার নেই, থেকে যাও। ওকে, সকালে ফ্রেশ হয়ে ভাইয়াকে কল দিলাম। ভাইয়া রিসিভ করতে আমি বললাম, ভাইয়া আব্বু কালকে কিছু বলেছে? না, তবে আম্মু একটু খোঁচা দিয়েছিল, কিন্তু লাভ হলো না। কথা না পেঁচিয়ে সোজা করে বলো কি হয়েছে। কালকে খাওয়ার সময় আম্মু একটু খোঁচা দিয়ে আব্বুকে বলেছিল যে তোর জন্য যে মেয়ে দেখেছে তার কথাটা। হুম তো আব্বু কি বললো? কি আর বলবি, বলেছে তোর পরীক্ষার পরে এই বিষয়টা নিয়ে ভাববে। এটা আপাতত সবাইকে মাথা থেকে বের করে দিতে বলেছে। ওকে, আর দেখো কি করা যায়। চিন্তা করিস না, আমি আছি তো তোর পাশে। হুম তারপর ফোনটা কেটে দিয়ে রুমের বাইরে এসে দেখি রাত্রি রান্না করতেছে মন খারাপ করে। বুঝলাম রাত্রিও চিন্তিত বিষয়টা নিয়ে, তাই রাত্রিকে বললাম, কি ম্যাডাম মন খারাপ? না, কেন? আরে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপরও একটু চিন্তা হচ্ছে। তুমি এইসব চিন্তা বাদ দিয়ে আগে এটা চিন্তা করো, তুমি কয়টা বেবি নিবে? তুমি কি শয়তানি করার আর কোনো সময় পাও না? না, এইভাবে কেটে গেল পরীক্ষার দিনগুলো। পরীক্ষা শেষ হবার 2-3 দিন পর বাসায় চলে গেলাম। অনেক রাতে এসেছি, তাই খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। সকালে ঘুম ভাঙলো ভাইয়ার ডাকে। আমি চোখ খুলে তাকাতেই ভাইয়া আমাকে বলল, রাজ, উঠে রেডি হয়ে নে, আব্বু তোকে ডেকে পাঠিয়েছি। ওকে যাও, আমি হাসতেছি। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি বাসার সবাই বসে নাস্তা করতেছে, তাই আমিও তাদের সাথে বসে নাস্তা করতে লাগলাম। তখনই আব্বু আমাকে বলল, রাজ, কাল সকালে আমার বন্ধু আর তার ফ্রেন্ড আসবে শীতকালীন ছুটি কাটাতে আর তোমাকে দেখতে। কথাটা শুনে মাথাটা নিচু করে ফেললাম আর টেবিলের নিচ দিয়ে ভাইয়ার পায়ে ইশারা করলাম কিছু বলার জন্য। ভাইয়া আম্মুর দিকে একবার তাকাতেই আম্মু আব্বুকে বলল, আচ্ছা, রাত্রি মেয়েটাকে তোমার কেমন লাগে? কেন? ওরা তো একই ক্লাসে পড়ে আর দুজনকে মানাবেও সুন্দর,
তাই আমরা চাইছিলাম রাজের জন্য রাত্রিকে এই বাসায় নিয়ে আসতে। মানে কি বলতেছো তুমি এসব? আসলে আব্বু, আমি আর আম্মুকে চেয়েছিলাম রাত্রিকে এই বাসার বউ করে নিয়ে আসি। তোমাদের মাথা ঠিক আছে? রাত্রির ছোট বোন এই বাসার বড় বউ, এখানে রাত্রির ছোট বউ আসবে, সেটা কেমন দেখায় না? এটা হবে না। আর রাত্রির মতো দেখতেই আমার বন্ধুর মেয়েটা। আচ্ছা বৌমা, তোমার কোনো আপত্তি আছে যদি রাত্রি এই বাড়ির ছোট বউ হয়ে আসে? আমার আপত্তি থাকবে কেন? দেখেছো, সবাই রাজি, শুধু তুমিই নাক ধরে বসে আছো। না, তাও সম্ভব না। এটা কেমন দেখায়? আমার বন্ধুর মেয়ের সমস্যা কোথায়? তারপরেও তুমি একবার ভেবে দেখো প্লিজ, মেয়েটা তো খুবই ভালো। আচ্ছা, সবাই মিলে একটা মেয়ের রেফারেন্স দিতেছ, কাহিনীটা কি? রাজ কি ওই রাত্রিকে পছন্দ করে নাকি? না, তেমন কিছুই না, তবে আমার খুব পছন্দ হয়েছে তাই বললাম। রাজ যেহেতু পছন্দ করে না, তাহলে এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। আর রাজ পছন্দ করলো আমার বন্ধুর মেয়েকে বিয়ে করতে হবে, ব্যাস। আব্বু, এটা কেমন কথা? রাজের পছন্দ বলেও একটা কথা আছে, আর রাজও রাত্রিকে পছন্দ করে, তাই এটা বলেছি সব্বার কাছে। তোমাদের আমি আগে বলেছি এইসব রিলেশন করে বিয়ে আমার পছন্দ না, তারপরও এটা করলে। এতক্ষণ মাথা নিচের দিকে দিয়ে চুপচাপ বসেছিলাম, কিন্তু এখন বললাম, আসলে আব্বু, আমি আর রাত্রি। আমাকে থামিয়ে দিয়ে আব্বু বলল, আমার ওই দিনে বোঝা উচিত ছিল, যেদিন তোমার বাসায় গেলাম। যাক, এইসব বাদ। এখন আমি এই বিয়ে কখনোই মেনে নিব না। কিন্তু আব্বু, ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। এখন এসব না করে মেনে নিন প্লিজ। অসম্ভব। আর যারা আমার কথার বাইরে যাবে, তাদের এই বাড়িতে আমার কোনো স্থান নেই। আমি আপনার এই সিদ্ধান্তে একমত নই, আর থাকবো না এই বাসাতে। কি বলছিস এসব তুই? হুম, ঠিক বলছি। রাজ, আয়, থাকবো না আর এই বাসাতে। ভাইয়া বাদ দাও, এটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি না হয় রাত্রিকে ভুলে যাব। চুপচাপ ওঠ আর চল আমার সাথে। থাকা লাগবে না আর এই বাসাতে। আমার সাথে এমনটা করলে হয়তো মেনে নিতাম, কিন্তু তোর সাথে হবে এটা আমি মেনে নিব না। কি আর করার, তাই উঠে দাঁড়ালাম। তখনই ভাইয়া ভাবিকে বলল, কি হয়েছে? তুমি উঠছো না কেন? এখানে বসে আছো কেন? আমি আব্বু আম্মুর সাথে থাকবো, আমি কোথাও যাব না। ঠিক আছে, থাকো। তারপর ভাইয়া আমাকে টেনে রুমে নিয়ে আসলো। তারপর আমার ব্যাগে সামান গুছিয়ে নেওয়ার পর সে নিজের ব্যাগও গুছিয়ে নিয়ে আসলো। তারপর ভাইয়া আমাকে নিয়ে বেরিয়ে আসলো বাসা থেকে। আম্মু অনেকবার আটকাতে চেয়েছিল, কিন্তু ভাইয়া কোনো কথাই শোনেনি। দুপুরে ঢাকায় এসে আগের সেই বাসাটাতে এসে উঠলাম। হাতে মোবাইলটা নিয়ে দেখি অফ হয়ে আছে, তাই তাড়াতাড়ি চার্জে দিলাম। ফোনটা খুলতেই দেখি রাত্রি কয়েকবার ফোন দিয়ে রেখেছে, তাই আমি কল দিলাম। রাত্রি ফোন ধরেই বলল, তোমাদের বাসায় আজকে কি হয়েছে? তেমন কিছু না। কেন? তুলি ফোন দিয়ে বলল তুমি আর তোমার ভাইয়া নাকি রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছো। আরে দূর, আমি আর ভাইয়া একটু ঢাকায় এসেছি, আর তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। দেখো, একদম পাগলামি করবে না, নিজের খেয়াল রাখবে। আচ্ছা, তুমি ঢাকায় চলে আসো প্লিজ। কি বলো, কালকে আসলাম আর আজকে ঢাকায় যাব? আবার মানে কি? চলে আসো না প্লিজ, এখানে না হয় খালি খালি লাগবে। আমি আসতে পারবো না, আর তাড়াতাড়ি সব ঝামেলা শেষ করে বাসায় ফিরে এসো, ঠিক আছে? ওকে। ফোনটা কেটে উঠতে যাব, তখনই দেখি ভাইয়া রুমে আসলো। এসেই আমাকে বলল, তুই আর রাত্রি কি একই বাসায় থাকতি নাকি? না। কেন? তাহলে তোর ওয়ার্ড্রোপে এত মেকআপ আর মেয়েদের ব্যবহার করা কাপড় আসলো কোথা থেকে? আসলে ভাইয়া, ভার্সিটি যদি বন্ধ থাকতো আর রাত্রি যদি বাসায় না যেত, আমি চলে গেলে সে ওই রুমটাই থাকতো। আমি আসলে আবার চলে যেত হোস্টেলে। তুই কি আমাদের বোকা বানাতে চেয়েছিস নাকি? কেন? আচ্ছা, বাদ দে এসব। আগে এটা বল, এখানে রান্না করার লোক আছে? না। তাহলে তুই খাওয়া দাওয়া কোথায় করতি? তখন তো রাত্রি সকালে এসে রান্না করে দিত। ও, তাহলে কি আর করার, হোটেল থেকে এনে খেতে হবে। হুম। তারপর সপ্তাহখানিক এইভাবে কেটে গেল। হঠাৎ সন্ধ্যায় বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই কলিং বেল বেজে উঠল। ভাইয়া গিয়ে খুলে দিতেই তাকিয়ে দেখে আব্বু দাঁড়িয়ে আছে। ভাইয়া কিছু বলার আগেই ঠাস করে গালে চর বসিয়ে দিল। ভাইয়া গালে হাত দিয়ে অবাক চোখে আব্বুর দিকে তাকিয়ে রইল। তখনই আব্বু বলল, তোদের কি একবারও আমাদের কথা মনে পড়ে নাকি? এই সামান্য বিষয় নিয়ে আমাদের ভুলে গিয়েছিস? আসলে আব্বু, রাত্রির মতো ভালো মেয়ে রাজের জন্য অন্য কোথাও পাবেন না। আসলে আমি চাই না আমার ছোট ভাই কষ্টে থাক, তাই আর কি।
এদিকে তোরা বসে আছিস, ওদিকে তোর আম্মু টেনশন করতে করতে তোদের জন্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে, তোদের নাম নিয়ে কান্নাকাটি করতেছে। কি? দুজনে একসাথে বলে উঠলাম, আর দুজন দুজনের দিকে তাকালাম, কারণ দুপুরে আম্মুর সাথে আমাদের কথা হয়েছে, এখন এই কথা বলতেছে। তাই আর দেরি না করে বেরিয়ে গেলাম। পৌঁছতে পৌঁছতে প্রায় অনেক রাত্রি হয়ে গিয়েছিল। আম্মুর কাছে এসে দেখি আম্মু ঘুমিয়ে আছে আর ভাবি পাশে বসা। আমি আর ভাইয়াও এক জায়গায় বসে রইলাম। তখনই ডাক্তার এসে আব্বুকে ডেকে নিয়ে গেল। আব্বু বের হওয়ার পরে আম্মু উঠে আমাদের কাছে এসে বলল, চিন্তা করিস না, তোর আব্বু এবার ফিরে এসে বলবে যে তোর আর রাত্রির বিয়েটা মেনে নিবে। "উম, মানে আর তুমি না অসুস্থ?" আরে ধুর, তোর আব্বু জীবনেও রাজি হবে না জানি। তাই একটু আগে যে ডাক্তারটা আসলো না, সে হলো আমার বান্ধবীর স্বামী। তাই তার সাথে প্ল্যান করে এই নাটক সাজিয়েছি। কি বলো, এত বড় ধোকা দিতেছ আব্বুকে? কিসের ধোকা? এত সুন্দর আর লক্ষ্মী মেয়েটাকে নাকি বউ হিসেবে মেনে নিতে পারবে না, তাই একটু টাইট দিলাম। কিন্তু পরে যদি সব জেনে যায় আর তখন রাত্রিকে বাসা থেকে বের করে দেয়? ধুর, বিয়ে হয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন ডেকে নিয়ে গেছে কেন আব্বুকে উনি? ব্রেন ওয়াশ করতে। মানে? মানে তোর আব্বুকে এখন বলবে আমাকে যেন চিন্তা না করতে দেয়, আর চিন্তা যেই কারণে করতেছি সেটা যেন তাড়াতাড়ি সমাধান করে ফেলে। আমাকে একটা কথা বলবে সত্যি করে? কি কথা? তোমাদের বংশটা কি হিটলারের বংশধর নাকি গো? চুপ ফাজিল, আমাদের বংশ হিটলারের বংশ হতে যাবে কেন? তাহলে তোমার মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? চুপ শয়তান, আর যা ওইখানে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাক। তোর আব্বু রুমে ঢোকা মাত্রই চলে যাওয়ার কথা বলবি, তারপর দেখ কি হয়। আব্বুকে এভাবে ঠকানো কি ঠিক হবে? চুপ কর, আর যা বলতেছি তা কর। বলেই আম্মু গিয়ে শুয়ে গেল। আমি আর ভাইয়া এক কোণে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ পর আব্বু আসলো মুখটা কালো করে। ভাবি এক কোণায় চুপ করে বসে রইল। তখনই ভাইয়া বলল, রাজ চল, আমুকে দেখা শেষ, এখানে আর থেকে কোনো কাজ নেই। আমি কিছু না বলে চুপচাপ ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর দুই ভাই বাহিরে আসতে লাগলাম। তখনই আব্বু বলল, ওই তোদেরকে আমি যেতে বলেছি। থেকেই বা কি করব এখানে, আর আমরা আপনার কে? চুপচাপ দাঁড়িয়ে থাক এক কোনায়। তোর আম্মুর শরীর ভালো হলে তোর শ্বশুর বাড়িতে যাব রাত্রিকে নিয়ে কথা বলতে। আপনি কি রাজ আর রাত্রির সম্পর্কটা মেনে নিয়েছেন নাকি? হুম। আপনি কি মন থেকে মেনে নিয়েছেন নাকি আম্মু অসুস্থ তাই এসব বলতেছেন নাকি? কথাটা বলার সাথে সাথেই আব্বু একটা রাগের লোক নিয়ে ভাইয়ার দিকে তাকালো। ভাইয়া বুঝে ফেললো যে এখানে আর কথা বলা ঠিক হবে না, তাই আমাকে বলল। আয় ওই পাশে গিয়ে দাঁড়াই। আর কিছু না বলে চুপচাপ গিয়ে দাঁড়িয়ে গেলাম আমি আর ভাইয়া এক কোনায়। সকালে আমি আর ভাইয়া বাসে চলে আসলাম। ফ্রেশ হয়ে রাত্রিকে কল দিলাম। রিসিভ করতেই আমাকে বলল, আন্টির এখন কি অবস্থা? ভালোই। ও তো তুমি কি করতেছো? এই তো ফ্রেশ হলাম। কিন্তু তুমি কি করতেছো এখন? বসে আছি। এখনই রেডি হয়ে আমাদের বাসায় চলে আসো। কেন? কারণ বাসায় রান্না করার মতো কেউ নেই, তুমি এসে রান্না করলে তারপর খাবো। বাসায় কে কে আছে? আমি আর ভাইয়া। আচ্ছা কিছুদিন পর আসবো, এখন তোমাদের বাসায় যাওয়াটা ঠিক হবে না। থাক, তোমার আর আশা লাগবে না, সময় হলে আমি চলে আসবো। ওকে এখন রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা রেখে দিয়ে শুয়ে গেলাম। এইভাবে কেটে গেল দুদিন। আম্মুকে বাসায় নিয়ে আসার পর সবাই মিলে গেলাম রাত্রিকে দেখতে। কথা বলা শেষ করতে করতে বিকেল হয়ে গিয়েছে, তাই আর ওনারা আসতে দেয়নি। তাই আজকে রাতটা থেকে যাওয়ার সিদ্ধান্ত করে সন্ধ্যার দিকে ভাইয়া আর ভাবি আমার রুমে এসে ভাইয়া আমাকে বলল, রাজ চল, বাইরে থেকে একটু ঘুরে আসি। তোমরা যাবে যাও, আমি কি করবো তোমাদের সাথে? ও তাহলে রাত্রিকেও না করে দিই যে থাক, আমাদের সাথে যাওয়া লাগবে না। আর রাত্রিও যাবে নাকি তোমাদের সাথে? হুম। তাহলে আমিও আসতেছি। তোমরা গিয়ে বসো, আমি এখনই রেডি হয়ে আসতেছি। শয়তান, তাড়াতাড়ি আয়। ভাইয়া চলে যাওয়ার পর আমিও রেডি হয়ে চলে আসলাম নিচে। এসেই চারজন মিলে চলে গেলাম একটা পার্কে ঘুরতে। পার্কে নামার পর ভাইয়া আর ভাবিকে বললাম, এইবার তোমরা ওইদিকে চলে যাও আর আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও। ঠিক আছে, কিন্তু রাত্রি যে তোর ভাবির বড় বোন, কথাটা মাথায় রাখিস কিন্তু। রাখবো। এখন যাও। ভাইয়া আর ভাবি চলে গেল। আমি আর রাত্রি গিয়ে একটা জায়গায় বসলাম। তখনই রাত্রি আমাকে বলল, এত কিছু হয়ে গেল, তুমি আমাকে বললে না কেন? এমনি
আর অপেক্ষা করলে এর ফল মিষ্টি হয়। এই কথা বলে যখনই রাত্রির হাতটা ধরতে যাব তখনই হাতে একটা থাপ্পড় দিয়ে বলল, ঠিকই বলেছ। তাহলে এখন বিয়ে পর্যন্ত অপেক্ষা করো, তার আগে হাত ধরা নিষেধ। মানে? মানেটা বিয়ের পরেই বলবো। এখন চুপচাপ বসে থাকো। এইখানে চুপচাপ বসে থেকে কি করব? কি করবে তা আমি কি করে বলবো? ঠিক আছে, তুমি এখানে বসে থাকো, আমি গিয়ে অন্য মেয়েদের সাথে ফ্ল্যাট করে আসি। মার খাবার ইচ্ছে হয়েছে তাই না? তো তুমি আদর না করলে আমি কি করব? শয়তান, এদিকে আসো। না, তুমি একা পেয়ে ফায়দা তুলবে আমার। তাই নাকি? তো তুমি যে একা বাসায় আমার ফায়দা উঠিয়েছো, তখন মনে ছিল না কথাটা? এইসব এখন বলে লাভ নেই। সময় আসুক, সব হিসাব করে নিব আমি। ওকে। তারপর আর কিছুক্ষণ কথা বলে সবাই বাসায় চলে আসলাম। পরের দিন আমরা বাসায় চলে আসলাম। তারপর বিয়ের আয়োজন করা শুরু হয়ে গিয়েছে। বিয়ের দিন রাতে সব কিছু শেষ করে আমি আর ভাইয়া গিয়ে ছাদে আড্ডা দিতে লাগলাম। তখনই আব্বু এসে বলল, কি রে, তোরা এখনো এখানে দাঁড়িয়ে? আর রাজ, তুই রুমে যা, রাত্রি একা। কখন থেকে বসে আছে একা? যাচ্ছি বলেই নিচে এসে নিজের রুমে চলে আসলাম। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে দেখি রাত্রি ঘুমিয়ে গিয়েছে। অনেক ধকল গিয়েছে, তাই আর তাকে রাখা ঠিক হবে না, তাই ফ্রেশ হয়ে শুয়ে গেলাম রাত্রির পাশে। চোখটা বন্ধ করতেই রাত্রি ডাক দিয়ে আমাকে বলল, কি হলো? এতদিন তো সুযোগ খুঁজতে, আজ পেয়েও ছেড়ে দিচ্ছ? তুমি ঘুমাওনি? না, আর আজকে তুমিও ঘুমাতে পারবে না। আমার এখন ঘুম পাচ্ছে, তুমি ঘুমোলে ঘুমাও, না হলে জেগে বসে থাকো। ঘুমাও পারলে। বলেই রাত্রি আমাকে কাতুকুতু দিতে লাগলো। আমি আবার কাতুকুতু দিলে হাসিতে ঢলে পড়ি, তাই এবারও আর ব্যতিক্রম হলো না। তাই হাসতে হাসতে রাত্রিকে বললাম, প্লিজ আমাকে ছাড়ো, আমি আর পারছি না। না, আজকে তোমাকে ছাড়বো না। বলেই আরো বেশি করে দিতে শুরু করলো। অবশেষে উপায় না পেয়ে রাত্রিকে জোরে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, এবার যাবে কোথায় পাগলি? আমার যেখানে থাকার কথা সেখানেই তো আছি। মানে? এই বুকে আমার থাকার কথা, তো আমি এইখানেই আছি, আর যাব কোথায়? তাই নাকি? হুম তাহলে বাসর রাতটা শেষ করা যাক এবার। রাত্রি কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। আমিও অনুমতি পেয়ে গেলাম। তারপর কি হয়েছে না বললেই হয়। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।